হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং এভরিবডি। তো আজ থেকে আমাদের শুরু হচ্ছে পেড কোর্সের যে ব্যাচ, সেটা তো আজকে আমরা একটা ডেমো ক্লাস দিচ্ছি তোমাদের জন্য। তো ক্লাসটা অবশ্যই ভালো করে করো, কারণ আমরা যে টপিকগুলো তোমাদেরকে তুলে ধরবো সেই টপিকগুলো বিভিন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো আমরা কোন কোন ক্লাসগুলো করাবো বা কোন কোন মানে পরীক্ষাকে সামনে রেখে তোমাদেরকে প্রিপারেশন দেবো সেগুলো একটু দেখে নাও। আমাদের ব্যাচে থাকছে কি এএনএম জিএনএম, কারণ তোমরা প্রত্যেকে জানো আগামী 17 তারিখ থেকে কিন্তু তোমাদের জিএনএম এবং এএনএম নার্সিং ট্রেনিংয়ের জন্য যে পরীক্ষা হয় মানে জয়েন্ট এন্ট্রান্স, তার প্রস্তুতি শুরু হয়েছে অলরেডি। তো আমরা কিন্তু তোমাদেরকে যেটা করাবো জিএনএম এবং এএনএম কোর্স, তার সঙ্গে করাবো তোমাদের এসএলএসটি যে পিটি, সেই এসএলএসটি পিটি প্রিপারেশন, সঙ্গে থাকছে আপার প্রাইমারি এবং প্রাইমারি। তো এইগুলো আমরা কিন্তু তোমাদেরকে করাবো। তার জন্য তোমাদেরকে মান্থলি ফিস দিতে হবে প্রতি মাসে 100 অর্থাৎ 100। সঙ্গে পেয়ে যাবে তোমরা রেকর্ডেড অ্যান্ড লাইভ ক্লাস এবং তার সঙ্গে প্রত্যেকটা ক্লাসের প্রিন্টেড পিডিএফ, অর্থাৎ তোমরা যে পিডিএফগুলোকে প্রিন্ট করতে পারবে তোমাদের পড়ার জন্য। আর সঙ্গে থাকবে মক টেস্ট থাকবে। তোমরা যদি অবশ্যই অ্যাডমিশন হতে চাও তাহলে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। ওকে, আর ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার আছে। তো আজকে যে টপিকটা আলোচনা করবো সেই টপিকটার দেখে নাও। তো আজকে আমরা আলোচনা করব পরিবেশ বিজ্ঞান বলতে পারো বা জিওগ্রাফির একটা গুরুত্বপূর্ণ টপিক বলতে পারো, সেটা হচ্ছে বায়ুমণ্ডল। তো এই বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে প্রতি বছর বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে, তো আজকে চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তো প্রথমেই আমরা জানবো যে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার বলতে কী বোঝায়। তো দেখো, বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ারটা কি, যে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প ইত্যাদি প্রভৃতি উপাদান নিয়ে গঠিত একটা আমাদের যে ভূপৃষ্ঠ, ধরো এটা কি, এটা হচ্ছে আমাদের কি ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠের ওপরে এইভাবে একটা কি রয়েছে, একটা পাতলা স্তর আবৃত করে রেখেছে। এটা কী দিয়ে তৈরি, এটা হচ্ছে কি অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প, এছাড়াও বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস দ্বারা কিন্তু এই যে আবরণটা তৈরি। ঠিক আছে, এই যে পুরো আবরণটা, এই আবরণটা কি বলবো আমরা, কি বায়ুমণ্ডল। তাহলে এই ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল রয়েছে, প্রায় 1600 কিলোমিটার পর্যন্ত কিন্তু এই বায়ুমণ্ডল কিন্তু বিস্তার লাভ করেছে। এই বায়ুমণ্ডলের একটা প্রধান কাজ কি জানো, এই বায়ুমণ্ডলের প্রধান কাজ হচ্ছে যে সূর্য থেকে যে ইউভি রে, অর্থাৎ কি অতিবেগুনি রশ্মি বা কসমিক রে যেটা ভূপৃষ্ঠে আসে, যেটা আমাদের কি হয় ত্বকে ক্যান্সার সৃষ্টি করে, সেটা কিন্তু বাধা সৃষ্টি করে কে, এই বায়ুমণ্ডল। তাহলে বায়ুমণ্ডলের কারণে কিন্তু এই যে ইউভি রে বা কসমিক রে সরাসরি আমাদের কিন্তু পৃথিবীতে আসতে পারে না। আর দেখো, এটা যদি আমাদের ভূপৃষ্ঠ হয়, তার ওপরে যে বায়ুমণ্ডল রয়েছে সেই বায়ুমণ্ডলটা কিন্তু একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত বা নির্দিষ্ট ডিস্ট্যান্স পর্যন্ত বিস্তার লাভ করছে। সে উড়ে চলে যেতে পারে না বা অন্য জায়গায় যেতে পারে না। তার কারণ কি, কারণ হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। তাহলে বায়ুমণ্ডলকে আমাদের ভূপৃষ্ঠের সঙ্গে ধরে রেখেছে কে, সেটা হবে কি মাধ্যাকর্ষণ শক্তি। ক্লিয়ার? এবার আমরা দেখব বায়ুমণ্ডলের যে সমস্ত প্রধান উপাদানগুলো রয়েছে তার পরিমাণ। দেখো, প্রথমে যেটা আমরা দেখব নাইট্রোজেন। তো নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 78.05%। এবং ওজনগত পরিমাণ কত, ওজনগত পরিমাণ হচ্ছে কি 75.84। এইগুলো সাধারণত পরীক্ষায় আসে না, পরীক্ষায় তোমাদের আসে সাধারণত এইটা 78। আয়তনগত পরিমাপ, ঠিক আছে, আয়তনগত পরিমাপ কত 78.05। আর অক্সিজেন আছে কত 20.95%। এবং আর্গন রয়েছে 9.3%। এবং কার্বন ডাইঅক্সাইড রয়েছে 0.03%। দেখো, আর্গনটা কি, আর্গনটা হচ্ছে তোমাদের এক প্রকারের নিষ্ক্রিয় গ্যাস। তো একটা পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন নিষ্ক্রিয় গ্যাসটি বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়, সেটা হবে কি আর্গন, যেটা পাওয়া যায় 0.93%। ক্লিয়ার? বায়ুমণ্ডলে দেখো বিভিন্ন ধরনের নিষ্ক্রিয় গ্যাস রয়েছে। নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো, দেখো হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, জেনন, রেডন, এইগুলো। এবার দেখো এছাড়াও কী কী রয়েছে, এছাড়াও রয়েছে হাইড্রোজেন, নাইট্রোজেন অক্সাইড, মিথেন, অ্যামোনিয়া, ওজোন, কার্বন মনোক্সাইড, এগুলো কিন্তু রয়েছে আমাদের বায়ুমণ্ডলে। তো আরেকটা জিনিস তোমাদের আসে, দেখো যে আমাদের বায়ুমণ্ডলের সবথেকে কোন গ্রিন হাউস গ্যাসটি প্রচুর পরিমাণে থাকে। সবথেকে যে গ্রিন হাউস গ্যাসটি প্রচুর পরিমাণে থাকে সেটা হবে কি জলীয় বাষ্প, যার পরিমাণ হচ্ছে 0.5% থেকে 4%। বোঝা গেল? তাহলে বায়ুমণ্ডলের সবথেকে কোন গ্রিন হাউস গ্যাসটি মানে বর্তমানে উপস্থিত, সেটা হবে কি জলীয় বাষ্প। জলীয় বাষ্প কিন্তু একটা গ্রিন হাউস গ্যাস, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে দেখো, বায়ুমণ্ডলের আর একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ধূলিকণা। ধূলিকণাটা কি, দেখো বায়ুমণ্ডলে কী থাকে, বিভিন্ন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র জলীয় বাষ্পের সঙ্গে কী থাকে, বিভিন্ন ধরনের নুড়ি, কাকর, বালি, পাথর, এগুলো থাকে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র, সেগুলোকে আমরা কি বলবো, ধূলিকণা। ধূলিকণা কেন তৈরি হয়, দেখো রাস্তাঘাটের ধুলি, তারপরে হচ্ছে কি ঝড় যদি হয়, স্টর্ম যদি হয়, এছাড়াও আমরা দেখতে পাবো সমুদ্রের ধারে বিভিন্ন ধূলিকণা। এছাড়াও সবথেকে যেটা বেশি দেখা যায় সেটা হচ্ছে মরুভূমিতে। তো এই সমস্ত উপাদানগুলো যখন আমাদের বায়ুমণ্ডলে মিশে যায় সেগুলোকে আমরা বলবো ধূলিকণা। তো এখান থেকে আরেকটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে যে, তো এখানে একটা জিনিস, বায়ুতে ভাসমান
কোলয়েডের আকারে কণাগুলিকে বলা হয় কি এরোসল। অর্থাৎ বায়ুতে ভাসমান এইরকম ছোটো 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 এরকম বিভিন্ন কণা রয়েছে, ধূলিকণা, সেগুলোকে আমরা কি বলবো, সেগুলোকে আমরা বলবো এরোসল বলবো। ক্লিয়ার? এবার দেখো বায়ুমণ্ডল থাকার কী কী প্রয়োজনীয়তা রয়েছে বা বায়ুমণ্ডল না থাকলে কী কী হতো সে বিষয়ে জানবো। প্রথমত দেখতে হবে সকল যে জীবকুল, আমাদের যে পৃথিবীতে যে জীবকুল বেঁচে থাকে কিসের কারণে, অক্সিজেন। তাহলে যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে অক্সিজেন হতো না, আর অক্সিজেন না থাকলে কিন্তু কোনো প্রাণী বাঁচত না। 2 নম্বর বলছে উদ্ভিদ সালোক সংশ্লেষ। তো উদ্ভিদ যখন সালোক সংশ্লেষ করে তখন তার কি প্রয়োজন, কার্বন ডাইঅক্সাইড, যেটা কিনা পেয়ে থাকে এই বায়ুমণ্ডল থেকে। এছাড়াও দেখো সূর্যের যে অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবী পৃষ্ঠে আসতে পারে না, কারণ এই বায়ুমণ্ডলের জন্য। তাহলে বায়ুমণ্ডল ওই পৃথিবীর যে ক্ষতিকারক রশ্মিগুলো কী করে, শোষণ করে নেয়। বায়ুমণ্ডলে বায়ু প্রবাহের ফলে কী হয়, পৃথিবীতে ঝড় বৃষ্টি তৈরি হয়। এছাড়াও দেখো যে আমাদের যে মহাকাশে বিভিন্ন উল্কা রয়েছে, সেই উল্কাগুলো খসে যায়, যার ফলে সেগুলো পৃথিবী পৃষ্ঠে পৌঁছবার আগেই বায়ুমণ্ডলে ঘর্ষণ হতে হতে সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যায় একসময়। এছাড়াও তোমরা জানো যে আয়োনিস্ফিয়ার বলে একটা স্তর রয়েছে বায়ুমণ্ডলে, সেই স্তরে মেরুজ্যোতি তৈরি হয়। এটা কিন্তু মাথায় রাখবে, মেরুজ্যোতি কোথায় দেখা যায়, সেটা হবে কি আয়োনিস্ফিয়ার। বায়ুমণ্ডলে উপস্থিতির জন্য দেশ দেশান্তরের রেডিও সংযোগ, অর্থাৎ দেখো আমরা যে রেডিওতে গান শুনি বা রেডিওতে বিভিন্ন খবর শুনি, সেগুলো আমরা কোথা থেকে পাই, এই বায়ুমণ্ডলের কারণেই কিন্তু পেয়ে থাকি। এগুলো মাথায় রাখবে। আর এছাড়াও দেখো বায়ুমণ্ডল আছে বলে আমার কথা তুমি শুনতে পাচ্ছ বা তোমার কথা আমি শুনতে পাচ্ছি। তুমি যদি চাঁদে চলে যাও তাহলে কিন্তু কেউ কারো কথা কিন্তু শুনতে পাবে না, কারণ সেখানে কি নেই, বায়ু নেই। এছাড়াও দেখো কি বলা হয়েছে, বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। বোঝা গেল, বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে কী তৈরি করা হয়, বিদ্যুৎ তৈরি করা হয়। আমাদের পৃথিবীতে দেখো তাপমাত্রা একটা নির্দিষ্ট পরিমাণে আছে, নর্মাল, কিন্তু যদি এই বায়ুমণ্ডল না থাকতো তাপমাত্রা কী হতো, একদম কমে যেত বা একদম বেড়ে যেত। তারপরে দেখো আমাদের যে বায়ুমণ্ডল রয়েছে সেই বায়ুমণ্ডলকে আমরা মেনলি দুটি ভাগে ভাগ করতে পারি। কী কী, দুটি ভাগে। একটাকে বলবো আমরা কি হোমোস্ফিয়ার, যেটাকে আমরা বলি সমমণ্ডল, আর একটাকে বলি আমরা হেটেরোস্ফিয়ার বা বিশ্বমণ্ডল। তাহলে বায়ুমণ্ডলকে মেনলি আমরা দুটি ভাগে ভাগ করছি, একটা বলা হয় কি হোমোস্ফিয়ার, একটাকে বলা হয় হেটেরোস্ফিয়ার। হোমোস্ফিয়ারটা কি দেখো, অর্থাৎ কি ভূপৃষ্ঠ থেকে 90 কিলোমিটার পর্যন্ত বিস্তার লাভ করেছে। আর এখানে কি থাকে, বিভিন্ন বায়ুর যে উপাদান তার অনুপাত কিন্তু প্রায় একই থাকে, তাই এটাকে কি বলা হয় সমমণ্ডল বা হেমোস্ফিয়ার। বোঝা গেছে? এবার চলে আসি আমরা হেটেরোস্ফিয়ার। হেটেরোস্ফিয়ারটা 90 কিলোমিটার থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তার লাভ করেছে, এবং বায়ুমণ্ডলে যে সমস্ত উপাদানগুলো থাকার কথা তার অনুপাত কিন্তু সমানভাবে থাকে না, তাই এটাকে বলা হয় কি হেটেরোস্ফিয়ার। ঠিক আছে? এবার দেখো, এর আগে আমরা জানলাম কি বায়ুমণ্ডলের উপাদান অনুযায়ী কিন্তু আমাদের যে বায়ুমণ্ডল সেটাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, জেনে গেলাম। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে বায়ুমণ্ডলের দেখো উষ্ণতা চাপ এবং ঘনত্ব অনুসারে বায়ুমণ্ডলকে আমরা 6টি ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ 6টি স্তরে ভাগ করতে পারি। কি কি স্তর দেখো, প্রথম স্তরটি কি বলছে ট্রোপোস্ফিয়ার, যেটাকে আমরা বলি ঘনমণ্ডল, অর্থাৎ নিচের দিকে যেটা থাকে সেটাকে বলা হয় ট্রোপোস্ফিয়ার। তারপরে তার ঠিক ওপরের দিকে যেটা থাকে সেটাকে বলা হয় কি স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল। তার ঠিক ওপরে যেটা থাকে সেটাকে বলা হয় কি মেসোস্ফিয়ার বা মধ্যমণ্ডল। তার যে ওপরে যেটা থাকে সেটাকে বলা হয় থার্মোস্ফিয়ার বা তাপমণ্ডল। আর তার উপরে যেটা থাকে সেটাকে বলা হয় এক্সোস্ফিয়ার বা বহিমণ্ডল। আর ঠিক ওপরে, সব থেকে ওপরে যেটা থাকে সেটাকে বলা হয় ম্যাগনেটোস্ফিয়ার বা চুম্বক মণ্ডল। তাহলে কি কি স্তরগুলো পড়লাম আমরা তোমাদেরকে জানিয়ে দিলাম। এবার এখান থেকে একটা পরীক্ষায় প্রশ্ন আসে, এই যে আমি 6টা স্তর বললাম, 6টা স্তর কিন্তু নিচু থেকে ওপর পর্যন্ত সাজানো আছে। কি কি, একটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। এই যে স্তরগুলো পরপর কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, কারণ পরীক্ষায় কিন্তু পরপর সাজাতে দেয়। ওকে, এবার আমরা প্রত্যেকটা স্তর নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করব, কি কি আছে স্তরের মধ্যে দেখে নাও। তাহলে দেখো বায়ুমণ্ডলের যে প্রথম স্তর সেটাকে কি বলছি আমরা, প্রথম স্তরটাকে বলছি আমরা ট্রোপোস্ফিয়ার। অর্থাৎ কি, এটা ধরো এইরকম যদি একটা বায়ুমণ্ডলের স্তর হয়, তাহলে এইখান থেকে এই যে স্তরটা এটাকে বলবো আমরা ট্রোপোস্ফিয়ার। তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এরকম ভাগ আছে। তাহলে এই যে স্তর, এই স্তরটিকে আমরা কি বলবো, ট্রোপোস্ফিয়ার বলবো। দেখো এখানে কি কি বলা হয়েছে, ট্রোপোস্ফিয়ারটির যে গ্রিক শব্দ ট্রোপো, এর কথার অর্থ হচ্ছে অশান্ত বা মেশানো, আর স্ফিয়ার কথাটির অঞ্চল। তাহলে ট্রোপোস্ফিয়ার কথাটির অর্থ হচ্ছে কি অশান্ত অঞ্চল। কেন অশান্ত অঞ্চল, কারণ এখানে মেঘ, ঝড়, বৃষ্টি সমস্ত কিছু দেখা যায়, এই জন্য এটাকে কি বলা হয় অশান্ত মানে অঞ্চল, বা এটাকে বলা হয় কি ক্ষুব্ধ অঞ্চল। ঠিক আছে, এটাকে বলা হয় কি ক্ষুব্ধ অঞ্চল বলা হয়। এটার দেখো উচ্চতা কত, এটার সাধারণত স্বাভাবিক উচ্চতা হচ্ছে গড়ে 10 কিলোমিটার, কিন্তু নিরক্ষীয় অঞ্চলে 16 থেকে 18 কিলোমিটার, এবং মেরু অঞ্চলে 7 থেকে 8 কিলোমিটার। কারণ জানো তোমরা পৃথিবী দেখতে কেমন হয়, আমাদের পৃথিবী দেখতে এরকম হয়,
এরকম হয়। দেখো এই জায়গাটার গ্যাপটা অনেক বেশি, কিন্তু ধীরে ধীরে এদিকে যত যাচ্ছে গ্যাপ কিন্তু কমতে থাকছে। অর্থাৎ মেরু অঞ্চলে এর গ্যাপটা কত, মেরু অঞ্চলে গ্যাপ হচ্ছে 7 থেকে 8 কিলোমিটার, এবং মিডিলটা নিরক্ষীয় অঞ্চলে গ্যাপ হচ্ছে কত, 16 থেকে 18 কিলোমিটার, এবং 10 কিলোমিটার কি টোটাল হচ্ছে গড়, টোটাল গড় হচ্ছে কি 10 কিলোমিটার। ক্লিয়ার? এবার এই স্তরে কী কী থাকে, এই স্তরে যেটা থাকে সেটা হচ্ছে কি বায়ুর সমস্ত উপাদান, যেমন অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে এবং জলীয় বাষ্প থাকে। অর্থাৎ কি বায়ুমণ্ডলের উপাদানের 75% কিন্তু থাকে। এখান থেকে একটা পরীক্ষা প্রশ্ন আসে যে বায়ুমণ্ডলের কোন স্তরে সব থেকে বেশি পরিমাণে বায়ুমণ্ডলের উপাদান অবস্থান করছে, সেটার আনসার হবে তোমাদের কি ট্রপোস্ফিয়ার। এটা কিন্তু মাথায় রাখবে। এবার দেখো এর কিছু বৈশিষ্ট্য আছে। তো আমাদের যেখানে আমরা পৃথিবীতে বসবাস করি তার প্রথম স্তরের নাম কি, প্রথম স্তরের নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার, যে স্তরে কিন্তু আমরা বসবাস করি। এছাড়াও এই স্তরে কী কী দেখা যায়, মেঘ, ঝড় বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সমস্ত কিছু দেখা যায়, তাই এটাকে কি বলা হয়, ক্ষুব্ধমণ্ডল বলা হয়। আর একটা জিনিস মাথায় রাখবে, প্রতি 1 কিলোমিটার উচ্চতায়, প্রতি 1 কিলোমিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে কিন্তু তাপমাত্রা কমতে থাকে। অর্থাৎ যত আমরা উপর দিকে যাব তত কিন্তু আমাদের তাপমাত্রা কমতে থাকবে। এই যে তাপমাত্রা কমতে থাকা, এটাকে কি বলা হয়, ল্যাপস রেট বলা হয়। কী বলা হয়, ল্যাপস, LAPS, ল্যাপস অফ রেট, আর এটি ল্যাপস রেট অফ হিট, কী বলা হয়, ল্যাপস রেট অফ টেম্পারেচার বলা হয়, বা ক্রমহ্রাসমান উষ্ণতা কিন্তু বলা হয়। তারপর দেখো এখানে বলছে, অর্থাৎ এই স্তরটা কী থাকছে, বায়ু দূষণকারী সমস্ত উপাদান, অর্থাৎ বায়ুমণ্ডলকে দূষণ করে কে কে, কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, নাইট্রোজেন অক্সাইড, এই সমস্ত যে জিনিসগুলো রয়েছে এগুলো কি করে, বায়ুমণ্ডলকে দূষণ করে। আর এই সমস্ত উপাদান কিন্তু ট্রপোস্ফিয়ারের মধ্যে অবস্থান করছে। আর এখানে দেখো বায়ুর চাপ সব থেকে বেশি, কারণ এটা নিচের দিকে স্তর, আর এই স্তরটা অনেক ঘন হয়, এখানে কি থাকে, বায়ুর চাপ কিন্তু সব থেকে বেশি এই স্তরটায়। আর একটা জিনিস যেটা তোমরা মাথায় রাখবে, দেখো এটা ধরো কি, এটা ধরো বায়ুমণ্ডলীয় স্তর, এইখানে এটা ভূপৃষ্ঠ, এইখান থেকে এটা গেল কি, এটা গেল ট্রপোস্ফিয়ার। ঠিক দেখো এইখান থেকে এটাকে কি বলছে, ট্রপোস্ফিয়ার, আর এটাকে কি বলা হয়, স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার এবং ট্রপোস্ফিয়ারের মাঝখানে আর একটা স্তর রয়েছে, ঠিক আছে, এই স্তরটিকে কী বলা হয়, ট্রোপোপজ বলা হয়। কী বলা হয়, ট্রোপোপজ। এখানে কি হয়, বায়ুর উষ্ণতা বাড়েও না, বায়ুর উষ্ণতা কমেও না, একদম স্থির অবস্থায় থাকে। এই অঞ্চলটাকে কি বলা হয়, ট্রোপোপজ বলা হয়। ক্লিয়ার? এবার আমরা আলোচনা করব পরের যে স্তর রয়েছে সেই স্তরটির নাম কি। পরের যে স্তরটি রয়েছে সেটা দেখো স্ট্র্যাটোস্ফিয়ার। প্রথম কটা ছিল ট্রোপোস্ফিয়ার, তারপর এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার কথাটির অর্থ কি, দেখো স্ট্র্যাটোস্ফিয়ার কথাটির অর্থ হচ্ছে শান্তমণ্ডল। স্ট্র্যাটোস কথাটির অর্থ হচ্ছে শান্ত, আর স্ফিয়ার কথাটির অর্থ হচ্ছে অঞ্চল। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার কথাটির অর্থ হচ্ছে কি শান্তমণ্ডল। এটা বিস্তার লাভ করেছে, দেখো এটা বিস্তার লাভ করেছে 50 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ ট্রোপোপজের ঊর্ধ্বে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত বিস্তার লাভ করেছে। ঠিক আছে, অর্থাৎ এই ধরো এটা একটা প্রথম স্তর, তারপর এই পর্যন্ত, অর্থাৎ এখানে 50 কিলোমিটার পর্যন্ত কিন্তু এটা বিস্তার লাভ করছে। কিন্তু দেখো এর কী কী গঠন বা এর কী কী বৈশিষ্ট্য রয়েছে আমরা দেখো। এখানে কি বলছে, এখানে বায়ুর ঘনত্ব খুব কম থাকায় এখানে বায়ুর চাপ তুলনামূলকভাবে কম, কারণ প্রথম স্তরে বায়ু বেশি ছিল, তাই এখানে বায়ুর পরিমাণটাও যেহেতু কম, তাই এখানে চাপটাও কিন্তু কম। আর একটা জিনিস মাথায় রাখবে, এই স্তরে কিন্তু অক্সিজেনের পরিমাণ খুব কম হয়, এখানে শ্বাসকার্য চালানো কিন্তু খুবই কষ্টকর। ঠিক আছে, আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট তোমাদের, যে এই স্তরে কোনো রকম মেঘ, বায়ুমণ্ডল বা ঝড় বৃষ্টি কিন্তু দেখা যায় না, তাই এই স্তরটি কী বলা হয়, শান্তমণ্ডল বলা হয়। আর এই স্তরটি শান্ত হয়, এখানে কিন্তু জেট বিমান চলাচল করে। ঠিক আছে, অর্থাৎ কি স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে জেট বিমান চলাচল করে। তো প্রথম স্তরে আমরা কি জানলাম, প্রথম স্তরে জানলাম যত আমরা ওপর দিকে যাব আমাদের বায়ুর উষ্ণতা কী হবে, কমতে থাকবে। কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে কী হবে, যত ওপর দিকে যাব তত কিন্তু আমাদের বায়ুর উষ্ণতা বাড়তে থাকবে। তো একদম স্ট্র্যাটোস্ফিয়ারের ওপর দিকে গেলে তুমি সেখানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পাবে, কারণ বাকি নিচের দিকটা কী হবে, মাইনাসে চলে যায়, আস্তে আস্তে সেটা বাড়তে বাড়তে 0 ডিগ্রিতে গিয়ে পৌঁছায়। আর একটা জিনিস মাথায় রাখবে, এই যে স্তরটির নাম বললাম কি, স্ট্র্যাটোস্ফিয়ার, এই স্ট্র্যাটোস্ফিয়ারের একটা স্তর রয়েছে সেটাকে বলা হয় কি, ওজোন লেয়ার। এটা দেখা যায় প্রায় 20 থেকে 35 কিলোমিটারের মধ্যে কিন্তু ওজোন লেয়ার দেখা যায়। আর এই ওজোন লেয়ারের কাজ কি, এই ওজোন লেয়ারের কাজ হচ্ছে এই যে সূর্যের যে রশ্মি রয়েছে সেই সূর্য রশ্মিতে যে অতিবেগুনি রশ্মি রয়েছে সেই অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেওয়া, যার ফলে কিন্তু আমাদের বিভিন্ন ক্ষতির হাত থেকে এই লেয়ার কিন্তু রক্ষা করে। এটা কিন্তু মাথায় রাখবে। আর এটা দেখা যায় 20 থেকে 35 কিলোমিটারের মধ্যে। আর ওজোন গ্যাসের যে লেয়ার, ওজোন গ্যাসের যে লেয়ার তাকে কী বলা হয়, ওজোন লেয়ার। ওজোন গ্যাসের সংকেত কি, O3। এটাও কিন্তু তোমরা মাথায় রাখবে। এবার দেখো প্রথম স্তরে জানলাম কি, ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের সর্বোচ্চ স্তরের নাম হচ্ছে কি, ট্রোপোপোজ। ঠিক তেমনি স্ট্র্যাটোস্ফিয়ারের সব থেকে ওপরের স্তরটিকে কী বলা হয়, স্ট্র্যাটোপোজ। এই স্ট্র্যাটোপোজে গিয়ে কী হবে, যে বায়ুর উষ্ণতা কমছেও না বাড়ছে না, অর্থাৎ স্থির অবস্থায় রয়েছে।
এবার দেখো, এবার আমরা আলোচনা করব তৃতীয় স্তর, যেটাকে আমরা বলি মেসোস্ফিয়ার। তো মেসোস্ফিয়ারটা কি? মেসোস্ফিয়ার হচ্ছে কি মধ্য স্তর বলা হয়, আর এটা হচ্ছে কি মিডিল স্টেজ। আর এখান থেকে দেখো, এটা হচ্ছে 50 থেকে প্রায় 80 কিলোমিটার বা 90 কিলোমিটার পর্যন্ত কিন্তু বিস্তার লাভ করেছে। তাহলে মেসোস্ফিয়ার কতটা? মেসোস্ফিয়ার হচ্ছে 50 থেকে 80 কিলোমিটার বা 90 কিলোমিটার পর্যন্ত রয়েছে। আর এখানে কিন্তু যে বায়ুর যে সমস্ত গ্যাস, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, এগুলোর পরিমাণ কিন্তু খুবই কম থাকে, কিন্তু খুবই কম। আর যেটা কি তোমাদেরকে মাথায় রাখতে হবে কি, এই যে স্তর, প্রথম স্তরে কী হয়েছিল, প্রথম স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর যে টেম্পারেচার সেটা মাইনাস হচ্ছিল, কিন্তু তার পরের স্তর স্ট্র্যাটোস্ফিয়ার, ওখানে বায়ুর উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর উষ্ণতা কী হচ্ছিল, পজিটিভ হচ্ছিল। আবার ঠিক তৃতীয় স্তর অর্থাৎ কি মেসোস্ফিয়ার, যত ওপর দিকে যাব তত কিন্তু বায়ুর উষ্ণতা কিন্তু কমতে থাকবে, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, মেসোস্ফিয়ারে কিন্তু বায়ুর উষ্ণতা কমতে থাকে। ঠিক মেসোস্ফিয়ারের ওপরে, একদম ওপরে যখন আমরা চলে যাব, সেই স্তরটিকে আমরা বলবো মেসোপজ, যেখানে কিন্তু বায়ুর উষ্ণতা বাড়েও না কমেও না। আরেকটা যেটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে এই স্তরটা কেন গুরুত্বপূর্ণ, কারণ এই স্তরটাতে কী হয়, আমাদের যে মহাশূন্য রয়েছে বা মহাকাশ রয়েছে, সেখানে যে উল্কাপিণ্ডগুলো রয়েছে সেগুলো কী হয়, অনেক সময় খসে যায়। তো অর্থাৎ কি মাধ্যাকর্ষণ শক্তির মানে টানের থেকে বার হয়ে যায়, তখন সেগুলো কী হয়, পৃথিবীর বুকে পড়ে যায়। তো পৃথিবীর বুকে পড়লে কী হয়, বিভিন্ন ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটবে। কিন্তু এই মেসোস্ফিয়ার স্তরটি থাকার কারণে এই স্তরে যেই আসে সেগুলো কিন্তু পুড়ে ছায়ে পরিণত হয়ে যায়। অর্থাৎ কি মহাজাগতিক উল্কাপিণ্ড কোন স্তরে পুড়ে ছায়ে পরিণত হয়, তখন তোমাদের আনসার হবে কি মেসোস্ফিয়ার। আর মেসোস্ফিয়ার হচ্ছে কি, মেসোস্ফিয়ার হচ্ছে সমস্ত স্পিয়ার বা সমস্ত অঞ্চলের থেকে সব থেকে শীতলতম একটা অঞ্চল। ঠিক আছে, মেসোস্ফিয়ার হচ্ছে সব থেকে শীতলতম একটা বায়ুমণ্ডলীয় স্তর। এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখবে। তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। তো তোমাদেরকে অবশ্যই আমি বলে দিই, তো আমাদের যে কোর্স চলছে সেটা জিএনএম এএনএম এর কোর্স, এসএলএসটির পিটি কোর্স, প্রাইমারি আপার প্রাইমারি কোর্সগুলো চলছে। একদম পরীক্ষার রিলেটেড তোমাদেরকে টপিক ধরে ধরে আলোচনা করব, তার সঙ্গে এই পিডিএফগুলো তোমরা পড়ে যাবে, যেগুলো তোমরা প্রিন্ট আউট করে পড়তে পারবে। আর অবশ্যই আমাদের মান্থলি ফিজ রয়েছে 100 টাকা। আর তোমরা যদি সাবস্ক্রিপশন নিতে চাও বা অ্যাডমিশন হতে চাও, তাহলে অবশ্যই এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে তোমরা যোগাযোগ করো। এছাড়াও আমাদের কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডেসক্রিপশনে উপলব্ধ রয়েছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ক্লাসের জন্য ওয়েট করে থাকো। থ্যাংক ইউ। আজকে আমাদের বায়ুমণ্ডলের সেকেন্ড ক্লাস। তো আজকে আমরা সেকেন্ড ক্লাস শুরু করব। তার আগেই আমরা কিন্তু ফার্স্ট ক্লাসে যে বায়ুমণ্ডলের যে তিনটি স্তর রয়েছিল, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার, সেগুলো নিয়ে আমরা ডিটেলসে কিন্তু আলোচনা করেছি। আজকে আমরা বাকি যে তিনটে স্তর রয়েছে সেগুলো আলোচনা করব, তার সঙ্গে কিছু আমরা এমসিকিউ আকারে প্রশ্ন বা অনলাইনার প্রশ্ন কিন্তু আলোচনা করব। তো তোমাদের জন্য একটা খুবই খুশির খবর, তো তো যে সমস্ত স্টুডেন্ট জিএনএম এবং এএনএম নার্সিং ট্রেনিংয়ের প্রস্তুতি নিতে চলেছো, অর্থাৎ কি জিএনএম এএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম দিতে চলেছো, তাদের জন্য জিএনএম এএনএম এর একটা ব্যাচ শুরু করা হয়েছে। এবং যারা এসএলএসটির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ব্যাচ শুরু করা হয়েছে। প্রাইমারি আপার প্রাইমারি প্রত্যেকটা কোর্সের জন্য কিন্তু ব্যাচ শুরু করা হয়েছে। সেখানে তোমাদের মান্থলি ফিজ 100 টাকা, এবং তার সঙ্গে তোমরা পাচ্ছ অনলাইন মক টেস্ট এবং সঙ্গে পাচ্ছ পিডিএফ। তো তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও, তাড়াতাড়ি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো এবং পাশে থাকো। তো আজকে চলো আমরা ক্লাসটা শুরু করি। তো দেখো, আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। তো তোমরা প্রত্যেকে নাম শুনে বুঝতে পারছো থার্মো কথার অর্থ কী। থার্মোমিটার, থার্মোমিটার কী করা হয়, উষ্ণতা মাপা হয়। ঠিক তেমনি থার্মোস্ফিয়ার কথাটির অর্থ হচ্ছে একটা স্তর বা একটা অঞ্চল যেখানে বায়ুর উষ্ণতা সব থেকে বেশি। এখানে কত উষ্ণতা থাকতে পারে, এখানে প্রায় ধরো 1200, প্রায় অনেক উষ্ণতা থাকতে পারে 1200 ডিগ্রি সেলসিয়াস। তো দেখতে পাচ্ছ এখানে 1200 ডিগ্রি সেলসিয়াস কিন্তু এখানে উষ্ণতা থাকতে পারে। এর উচ্চতার বা বিস্তার কতটা, এর উচ্চতার বিস্তার হচ্ছে 80 কিলোমিটার থেকে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত রয়েছে। কারণ তোমরা দেখেছিলে এর আগের ক্লাসে যে মেসোস্ফিয়ার যে স্তরটি, মেসোস্ফিয়ারটি 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত রয়েছে। আর এখানে ঠিক এটা কি রয়েছে, 80 থেকে 500 কিলোমিটার পর্যন্ত এটা বিস্তার লাভ করেছে। তো এই স্তরটিকে কি বলা হয়, এই স্তরটিকে দেখো, এই স্তরটি থেকে যেগুলো তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলো জানবো। তো এই স্তরটা কি হচ্ছে দেখো, এখানে বিভিন্ন যে বায়ুমণ্ডলের যে বিভিন্ন উপাদান, সেই উপাদানগুলো কী অবস্থায় থাকছে, আয়নিত অবস্থায় থাকছে। আয়নিত অবস্থা মানে আয়ন নেয়। আয়ন মানে কি দেখো, ধরো নাইট্রোজেন N+, অক্সিজেন O+, বা অক্সিজেন O-, এগুলো কি আয়ন। তো আয়ন আকারে কিন্তু এখানে অবস্থান করছে বলে এগুলোকে আয়নিত অবস্থায় থাকছে। অর্থাৎ সেই কারণে এই যে থার্মোস্ফিয়ার, এই থার্মোস্ফিয়ারকে কী বলা হয়, আয়নস্ফিয়ার বলা হয়। থার্মোস্ফিয়ারকে আয়নস্ফিয়ারও বলা হয়। আর এটা হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর একটা। আর এখান থেকে যেটা তোমাদেরকে মনে রাখতে হবে, এখানে কী হয়, মেরুজ্যোতি বা মেরুপ্রভা তৈরি হয়। তো এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে যে বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি বা মেরুপ্রভা দেখা যায়, সেটা হবে আয়নোস্ফিয়ার।
আর এছাড়া যেটা তোমাদের মাথায় রাখতে হবে যে আমরা যে রেডিওতে গান শুনি, তার যে রেডিও যে তরঙ্গ অর্থাৎ যে ফ্রিকোয়েন্সি, সেটা প্রতিফলিত হয় এই আয়োনোস্ফিয়ার থেকে। ঠিক আছে, তো এখান থেকে বেশি কিছু জানার প্রয়োজন নেই, এই দুটো জিনিস তোমরা মাথায় রাখলে কিন্তু পরীক্ষার জন্য প্রশ্ন পেয়ে যাবে। তারপরের যে স্তরটি রয়েছে সেটা হচ্ছে কি এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার মানে কি? এক্সোস্ফিয়ার কথাটির অর্থ হচ্ছে অর্থাৎ কি বাইরের দিকে, অর্থাৎ বায়ুমণ্ডলে একদম বাইরের দিকে। ঠিক আছে, এই স্তরটি থেকে তেমন কোনো পরীক্ষায় প্রশ্ন আসে না, কিন্তু নামগুলো একটু মাথায় রাখলে হয়ে যাবে, কারণ সাজাতে দেয়। বাকি যে 4টে স্তরের কথা বললাম, সেই 4টে স্তর থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। পিডিএফটা তোমরা একটু পড়ে নেবে, পিডিএফটা কালেক্ট করে। তো এবার দেখো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি। যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে এখানে, যে পৃথিবীকে বেষ্টন করেছে যে গ্যাসীয় আবরণ তাকে আমরা কি বলবো? তোমরা প্রত্যেকেই জানো, সেটাকে আমরা বলবো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের প্রধান উপাদান কি? অক্সিজেন এবং নাইট্রোজেন। কারণ অক্সিজেন রয়েছে কত? 20%, আর নাইট্রোজেন রয়েছে 78%, দুটো মিলে সব থেকে বেশি। তাই বায়ুমণ্ডলের প্রধান উপাদান বলা হয় অক্সিজেন এবং নাইট্রোজেনকে। আর যেটা জানতে হবে, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টিপাত এগুলো হয়? তোমাদেরকে এর আগেই বললাম যে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারে কিন্তু মেঘ, ঝড়, বৃষ্টি এগুলো কিন্তু হয়ে থাকে। বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? অর্থাৎ কি সেখানে ঝড় বৃষ্টি কিছু দেখা যায় না, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে যেটা 5 নম্বর জানবো, বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে দিয়ে জেট বিমান চলাচল করে? সেটা হবে কি স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে, কারণ স্ট্র্যাটোস্ফিয়ারে কী হয়? শান্তমণ্ডল। ওজোন স্তর কোন গ্যাস নিয়ে হয়েছে? ওজোন স্তর ওজোন গ্যাস, যেটাকে আমরা O3 বলে থাকি। আর বায়ুমণ্ডলের কোন স্তরে সূর্যের অতিবেগুনি রশ্মি শোষিত হয়? তোমরা প্রত্যেকেই জানো, সেটাকে বলা হয় ওজোন স্তর বা ওজোন স্ফিয়ার বলা হয়। ওজোন স্তর বা ওজোন স্ফিয়ার বলা হয়। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। 20 থেকে 35 কিলোমিটারের মধ্যে কিন্তু এই স্তরটিকে আমরা লক্ষ্য করি। তারপর দেখো এখানে বলছে ওজোন স্তরের প্রধান কাজ কি? অর্থাৎ কি ওজোন স্তরের প্রধান কাজ কি? সূর্যের যে অতিবেগুনি রশ্মি সেটাকে কি করে? শোষণ করে নেয়। বায়ুমণ্ডলের কোন স্তরে বায়ুর উপাদানগুলি আয়নিত অবস্থায় থাকে? এর আগেই তোমাদেরকে বলে দিলাম, সেটা হবে কি আয়োনোস্ফিয়ার। তারপর 10 নম্বরে বলা হয়েছে বায়ুমণ্ডল কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? সেটা তোমরা প্রত্যেকেই জানো, আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? এটা হবে কি থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার স্তরটি মূলত কোন গ্যাস দ্বারা গঠিত? এটা হবে অক্সিজেন। তাহলে এক্সোস্ফিয়ার স্তরটি কোন গ্যাস দ্বারা গঠিত? সেটা হবে অক্সিজেন দ্বারা কিন্তু গঠিত। 13 নম্বরে বলা হয়েছে দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকরণ বলা হয়? ভ্যান অ্যালেন বিকরণ বলা হয় ম্যাগনেটোস্ফিয়ারকে। ঠিক আছে, তো এগুলো আমি অনলাইনে দিয়ে দিয়েছি, যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে এগুলো থেকেই পেয়ে যাবে, এর বাইরে কিচ্ছু পড়তে হবে না। তাহলে দেখো বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকরণ দেখা যায়? সেটাকে বলবো আমরা ম্যাগনেটোস্ফিয়ার। সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে? সেটা তোমরা প্রত্যেকেই জানো, বিকরণ পদ্ধতি। বায়ুমণ্ডলের ওপরের দিকে উষ্ণতা কম থাকে কেন? অর্থাৎ কি বায়ুমণ্ডলের ওপর দিকে উষ্ণতা কম থাকে কেন? কারণ হচ্ছে জলীয় বাষ্প ও ধূলিকণার পরিমাণটা কম থাকে। কারণ জলীয় বাষ্প ও ধূলিকণা না থাকলে উষ্ণতাকে তো ধরে রাখতে পারবে না, সেই কারণে কিন্তু সেখানে কিন্তু উষ্ণতার পরিমাণ খুবই কম। তারপর দেখো, কলকাতা ও দার্জিলিংয়ের মধ্যে কোন জায়গায় উষ্ণতা সব থেকে অপেক্ষাকৃত কম? তাহলে কলকাতা এবং দার্জিলিংয়ের মধ্যে উষ্ণতা কোথায় কম? তোমরা প্রত্যেকে জানো, কী হবে? এটা সঠিক আনসার হবে কি কলকাতা অপেক্ষা দার্জিলিংয়ে কম। কারণ হচ্ছে দেখো, আমরা এর আগে জানলাম প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধি পেলে কী হয়? 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কিন্তু কমতে থাকে। কারণ কলকাতা থেকে দার্জিলিং কিন্তু অনেক উঁচুতে অবস্থান করছে, তাই সেখানে কিন্তু উষ্ণতাও কিন্তু কম। তারপরে বলছে ভূপৃষ্ঠ থেকে প্রতি কিলোমিটার ওপরে উঠলে বায়ুর উষ্ণতা কত করে কমে? ভূপৃষ্ঠ থেকে আমরা যত ওপর দিকে উঠবো তত কিন্তু বায়ুর উষ্ণতা 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে কিন্তু কমতে থাকবে। কলকাতা ও দার্জিলিংয়ের মধ্যে কোন জায়গাতে বায়ুর চাপ কম? তাহলে বায়ুর চাপ কোথায় কম হবে বলো? দার্জিলিং। কারণ বায়ুর উষ্ণতা যেখানে কম, তাই বায়ুর চাপও কম। যত ওপর দিকে যাব বায়ুর উপাদান কী হবে? কমতে থাকবে। আর বায়ুর উপাদান কমলে কী হয়? বায়ুর চাপও কমে যাবে অটোমেটিক্যালি। তারপর দেখো, সমুদ্র বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? অর্থাৎ কি সমুদ্র বায়ু সবসময় সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়। মাথায় রাখবে, সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়। সমুদ্র বায়ু কখন প্রবাহিত হয়? সমুদ্র বায়ু দিনের বেলায় প্রবাহিত হয়, এটা মাথায় রাখবে। আর স্থলবায়ু কখন প্রবাহিত হয়? রাতের বেলায়। এবার তোমাদেরকে এখানে একটা আমি জিনিস বুঝিয়ে দিই, দেখো সাপোজ ধরো এটা কি, এটা হচ্ছে কি সমুদ্র। ঠিক আছে, এটা হচ্ছে সমুদ্র। আর এটা কি? এটা হচ্ছে স্থলভাগ, ভালো করে বোঝো। আর এটা হচ্ছে সূর্য। তো দিনের বেলায় সূর্য পড়ছে, সূর্যের আলো পড়ছে। সূর্যের আলো কী হচ্ছে? এখানে পড়ছে, অর্থাৎ কি আমাদের ভূপৃষ্ঠের উপরে পড়ছে, আর সমুদ্র জলের উপরে পড়ছে। তুমি এবার বলো কোন এলাকার বায়ু সব থেকে তাড়াতাড়ি গরম হবে? তুমি প্রত্যেকেই বলবে কি স্থলভাগের বায়ু তাড়াতাড়ি গরম হবে, কারণ জল তাড়াতাড়ি গরম হতে পারে না। এবার দেখো, এখানকার বায়ু গরম হচ্ছে, বায়ু গরম হলে কী হয়? বায়ু হালকা হয়ে যায়, আর হালকা হলে কী হবে? বায়ু ওপর দিকে চলে যাবে, যাবে কি না?
ওপর দিকে চলে যাবে, যার ফলে এই সমুদ্রের বায়ু কি ঠান্ডা থাকছে, কারণ জল তো ঠান্ডা। এবার এই ঠান্ডা বায়ু কি ভারী, ও ওপর দিকে যেতে পারবে না। তার কারণে কি হবে, এখানে কি হবে, এই বায়ুটা যখন ওপর দিকে চলে যাবে, এই জায়গাটা কি হলো, ফাঁকা হয়ে গেল। ঠিক তখনই এই পাশ থেকে এই বায়ুটা ছুটে চলে আসবে এই শূন্যস্থানটাকে পূরণ করার জন্য। এই শূন্যস্থানটাকে পূরণ করার জন্য সঙ্গে সঙ্গে ছুটে চলে আসবে। তার ফলে বুঝতে পারছো দিনের বেলায় কি হচ্ছে, দিনের বেলায় সমুদ্র বায়ু প্রবাহিত হচ্ছে, অর্থাৎ সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়। এই বায়ুটিকে কি বলা হয়, সমুদ্র বায়ু বলা হয়। আবার ঠিক রাত্রিবেলায় কি হচ্ছে দেখো, রাত্রিবেলায় এটা ধরো সমুদ্র, আর এটা কি ভূপৃষ্ঠ। এবার রাত্রিবেলায় দেখো এই জায়গাটা তো গরম ছিল, তো এবার তুমি বলো, যে আমরা প্রত্যেকে জানি যে জিনিস তাড়াতাড়ি গরম হয় সেই জিনিস তাড়াতাড়ি শীতল হয় বা ঠান্ডা হয়, তোমরা প্রত্যেকে জানো। এই তো জল, এত জলভাগ বা সমুদ্র কী হয়, খুবই গরম হতে টাইম লেগেছে, ঠান্ডা হতেও কিন্তু টাইম লাগবে। আর স্থলভাগ গরম হয়েছে তাড়াতাড়ি, ঠান্ডা হবে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় স্থলভাগটা, যার কারণে এখানকার বায়ু কী হয়, খুবই ভারী হয়ে যায়, খুবই ভারী হয়ে যায়। আর জলভাগটা কি, জলভাগটা এর তুলনায় কি, এর তুলনায় অনেকটা গরম থাকে, কারণ জল গরম হতে অনেক টাইম লেগেছে, ঠান্ডা হতেও অনেক টাইম লাগবে, যার কারণে এখানকার বায়ু কি এই বায়ুর তুলনায় অপেক্ষাকৃতভাবে হালকা, যার কারণে এই ভারী বায়ু কী করে, একে ধাক্কা দিয়ে ওপরে তুলে দেয়। আর এই আর যে স্থলবায়ু কী হয়, এই জায়গাটাকে ভরাট করতে চলে আসে, যার কারণে আমরা বুঝতে পারলাম যে স্থলবায়ু দেখো স্থলভাগ থেকে সমুদ্রের দিকে যাচ্ছে, যেটা কিন্তু রাত্রিতে প্রবাহিত হয়। বোঝা গেছে এবার? এবার দেখো স্থলবায়ু, স্থলবায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়, এর আগে আমি তোমাদেরকে বলে দিলাম, স্থলবায়ু স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয়। এবার দেখো বলছে 23 নাম্বার, ঘনীভূত মেঘের কোন অংশে নিম্নচাপের সৃষ্টি হয়। ঘনীভূত মেঘের কোন অংশে নিম্নচাপের সৃষ্টি হয়, মেঘের নিচের অংশে, ঠিক আছে, মেঘের নিচের অংশে কিন্তু এই যে নিম্নচাপ সৃষ্টি হয়। বায়ুমণ্ডলের যে অংশে ওজোন গ্যাসের ঘন স্তর থাকে তাকে কি বলা হয়, ওজোন স্তর বলা হয়, বা ওজোন স্তর বলা হয়, বা ওজোন স্ফিয়ার কিন্তু বলা হয়ে থাকে। ওজোন গ্যাসের সংকেত কি, এর আগে তোমাদেরকে বলে দিলাম, ওজোন গ্যাসের সংকেত হচ্ছে O3, ক্লিয়ার। তারপর 26 নম্বরে বলা হয়েছে দেখো, নাইট্রোজেন ঘটিত একটি যৌগের নাম ওজোন স্তর ধ্বংসে বিশেষ সহযোগিতা করে, তার নাম হচ্ছে কি নাইট্রোজেন অক্সাইড, ঠিক আছে। নাইট্রোজেন অক্সাইড এটা পরীক্ষা এসেছিল প্রাইমারি টেট 2022 সালে। তো নাইট্রোজেন অক্সাইড এটা একটা গ্রিনহাউস গ্যাস। তারপর দেখো, কার্বন ঘটিত কোন যৌগ ওজোন স্তর ধ্বংস বিশেষ ভূমিকা নেয়, অর্থাৎ কি কার্বন দ্বারা তৈরি, অর্থাৎ গ্রিনহাউস গ্যাস সেটা কার্বন, সিএফসি। দেখো সিএফসি যখন আমি সংকেত লিখবো CFC, এখানে কার্বন রয়েছে, আর এটার কাজ কি, এটার কাজ হচ্ছে ওজোন স্তরকে ধ্বংস করা। 28 নম্বরে কি বলা হয়েছে, ক্লোরোফ্লোরো কার্বনের একটি গুরুত্বপূর্ণ ব্যবহার উল্লেখ করো। ক্লোরোফ্লোরো কার্বনের একটি গুরুত্বপূর্ণ ব্যবহার উল্লেখ করো। জৈব দ্রাবক রূপে রেফ্রিজারেটর বা বাতানুকূল যন্ত্রে ব্যবহার করা হয়। এখানে বুঝতে পারলে না তো, দেখো ক্লোরোফ্লোরো কার্বন কোথায় পাওয়া যায়, আমাদের বাড়িতে যে ফ্রিজ রয়েছে বা রেফ্রিজারেটর রয়েছে সেখানে পাওয়া যায়। এছাড়া এয়ার কন্ডিশনার যেটা এসি বলি, সেখানেও কিন্তু এই মানে কি এই ক্লোরোফ্লোরো কার্বন কিন্তু পাওয়া যায়। এবার দেখো অতিবেগুনি রশ্মির প্রভাব কী, অতিবেগুনি রশ্মির প্রভাবে কী হয়। তো বলছে ক্লোরোফ্লোরো কার্বন বিয়োজিত হয়ে কি উৎপন্ন করে, যা ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে, সেটা হচ্ছে কি সক্রিয় ক্লোরিন, ঠিক আছে। তারপর দেখো 30 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, ওজোন স্তরের প্রধান ভূমিকা কী, ওজোন স্তরে কী কাজে লাগে বা এর গুরুত্ব কী। তো সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করা হচ্ছে এই ওজোন স্তরের কাজ। অতিবেগুনি রশ্মির প্রভাবে মানুষের কোন রোগ হয়, সেটা জানি আমরা, ত্বকে ক্যান্সার। আমি যেগুলো বলে দিচ্ছি এর বাইরে দেখবে পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবে না, কারণ সমস্ত প্রশ্ন এগুলোকে আমি ইনক্লুড করার চেষ্টা করেছি। তারপর দেখো একটি প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। একটি প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড ছাড়া ওপর দুটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো, কী হবে, মিথেন এবং নাইট্রোজেন অক্সাইড। তাহলে মিথেন এবং নাইট্রোজেন অক্সাইড কি গ্রিনহাউস গ্যাস। সারা পৃথিবী জুড়ে উষ্ণতার ক্রমবর্ধমান অবস্থায় কী বলা হয়। তো তোমরা প্রত্যেকেই জানো দিন দিন কিন্তু আমাদের বায়ুমণ্ডলে উষ্ণতা বেড়ে চলেছে, এই ঘটনাকে কী বলা হয়, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলা হয়। তারপর 35 বলছে, বায়ুমণ্ডলে অক্সিজেনের সমতা বজায় রাখার একটি উপায় উল্লেখ করো। সেটা কী হবে, প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ। যদি আমরা প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে পারি তাহলে কিন্তু আমাদের বায়ুমণ্ডলের উষ্ণতা কিন্তু সঠিক পর্যায়ে থাকবে। তারপর দেখো, তারপরে বলা হয়েছে 37 নম্বর, একটি কঠিন জীবাশ্ম জ্বালানির নাম লেখো। এটি জীবাশ্ম জ্বালানির নাম কি, কয়লা, তোমরা প্রত্যেকে জানো। একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম কী হবে, পেট্রোল, ডিজেল, এগুলো। তারপর একটি গ্যাসীয় জীবাশ্ম জ্বালানির নাম কী হবে, একটি গ্যাসীয় জীবাশ্ম জ্বালানি হচ্ছে কি প্রাকৃতিক গ্যাস। এলপিজির প্রধান উপাদান কি, এলপিজির প্রধান উপাদান হচ্ছে বিউটেন। সিএনজি প্রধান উপাদান কি, মিথেন। এলপিজির ফুল ফর্ম কি, এলপিজির ফুল ফর্ম হচ্ছে কি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আর সিএনজির মানে ফুল ফর্ম কি, কম্প্রেস ন্যাচারাল গ্যাস, ঠিক আছে, কম্প্রেস ন্যাচারাল গ্যাস।
তারপরে 42 নম্বরে বলা হয়েছে এলপিজি কী কাজে ব্যবহার করা হয়। এলপিজি গ্যাস হচ্ছে রান্নার কাজে ব্যবহার করা হয়। আর সিএনজিতে ব্যবহার করা হয়, দেখবে সিএনজি ব্যবহার করা হয় আমাদের রাস্তায়, দেখবে বিভিন্ন যানবাহন বিভিন্ন ভ্যান গাড়ি চলে, সেই ভ্যান গাড়িতে সেগুলো অটো এগুলোতে কী হয়, সিএনজি গ্যাস ব্যবহার করা হয়। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি, তোমরা প্রত্যেকে জানো মিথেন এবং ইথেন এবং প্রোপেন। তাহলে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি, মিথেন, তার সঙ্গে ইথেন এবং প্রোপেন কিন্তু যুক্ত থাকে। তারপরে 45 নম্বর কোশ্চেনে বলা হয়েছে জ্বালানি ছাড়া এলপিজির অন্য একটি ব্যবহার উল্লেখ করো। অনেক ক্ষেত্রে হিমায়ক রূপে কিন্তু এলপিজি ব্যবহার করা হয়। হিমায়ক মানে মানে কোনো কিছুকে জমাট করতে ব্যবহার করা হয় এলপিজি গ্যাস। কোন জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য সব থেকে বেশি, সেটা হবে কি পেট্রোল। পেট্রোলের কিন্তু কি হিটের যে ভ্যালু, হিটের যে ক্যালোরিফিক ভ্যালু সেটা কিন্তু অনেকটাই বেশি। পেট্রোলের তাপন মূল্য কত, সেটা হবে কি 48,000 কিলোজুল, ঠিক আছে। তারপর দেখো 48 নম্বরটা, জীবাশ্ম জ্বালানির দহনে উৎপন্ন হয় এমন দুটি দূষক গ্যাসের নাম বলো। অর্থাৎ কি জীবাশ্ম জ্বালানি কোনগুলো, তোমরা কয়লা, পেট্রোল, ডিজেল এগুলো। তো এর ফলে কি তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড কিন্তু গ্যাস তৈরি হয়। জীবাশ্ম জ্বালানিতে কোন ধরনের শক্তি সঞ্চিত থাকে, সেটা হবে কি রাসায়নিক শক্তি, খুব ইম্পর্টেন্ট। তো রাসায়নিক শক্তি এখানে তাপ শক্তিতে পরিণত হয়। জীবাশ্ম জ্বালানিতে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তারপরে 50 নম্বরে বলা হয়েছে সৌরকোষ কী কাজে ব্যবহার করা হয়। তো সৌরকোষের কাজ কি, যে সূর্যরশ্মিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা, এটা হচ্ছে সৌরকোষের কাজ। সোলার হিটার কি, যে যন্ত্রের সাহায্যে সৌরশক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করে তাকে বলা হয় কি সোলার হিটার। তাহলে সোলার হিটারের কাজ কি, সোলার হিটারের কাজ হচ্ছে যে সৌরশক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করা। আর সৌরকোষের কাজ কি, সৌরকোষের কাজ হচ্ছে সৌরশক্তিকে তোমার বিদ্যুতে পরিণত করা। এবার 52 নম্বর কোশ্চেনে বলা হয়েছে সোলার হিটারের একটি ব্যবহার লেখো। তো জল গরম করতে সোলার হিটার ব্যবহার করা হয়, রান্না করতে সোলার হিটার ব্যবহার করা হয়। বায়ুকল কী কাজে ব্যবহার করা হয়, বায়ু গতিশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে বায়ুকল কিন্তু ব্যবহার করা হয়। জৈব আবর্জনাকে কোন ব্যাকটেরিয়ার সাহায্যে পচিয়ে মিথেন গ্যাস উৎপন্ন করা হয়, এটা হবে কি মিথানোজেনিক ব্যাকটেরিয়া। তাহলে জৈব আবর্জনাকে কোন ব্যাকটেরিয়ার সাহায্যে পচিয়ে মিথেন গ্যাস উৎপন্ন করা হয়, সেটা হবে কি মিথনোজেনিক ব্যাকটেরিয়া। অর্থাৎ এখানে দেখো তোমরা জানো যে জৈব গ্যাস অর্থাৎ কি জৈব আবর্জনাকে মিথেন গ্যাস পরিণত করতে যে ব্যাকটেরিয়া সাহায্য করে সেটা নাম হচ্ছে কি মিথনোজেনিক ব্যাকটেরিয়া। এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে, এটা মাথায় রাখবে। 55 নম্বর কোশ্চেনে বলা হয়েছে গোবর গ্যাস বা বায়োগ্যাসের প্রধান উপাদান কি, খুব ইম্পর্টেন্ট, সেটা হবে মিথেন এবং কার্বন ডাইঅক্সাইড। মিথেন থাকছে 60%, কার্বন ডাইঅক্সাইড থাকছে 40%। গোবর গ্যাস কী কাজে ব্যবহার করে, রান্নার জন্য ব্যবহার করা হয়, লাইট জ্বালানোর জন্য ব্যবহার করা হয়। একটি অচিরাচরিত শক্তির উদাহরণ কি, এটা তোমরা প্রত্যেকেই জানো কি সৌরশক্তি, বায়ুশক্তি, জলশক্তি এগুলো। তারপর হচ্ছে কি গ্যাসোল কি, গ্যাসোলটা কি পেট্রোল বা গ্যাসোলিন ও ইথানলের মিশ্রণকে কি বলা হয় গ্যাসোল। তাহলে গ্যাসোলিন এবং ইথানলের মিশ্রণকে কি বলা হয় গ্যাসোল। ক্লিয়ার। তারপর দেখো গ্যাসোল কী কাজে ব্যবহার করা হয়, গ্যাসোলের কাজ কি গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ কি বিভিন্ন যানবাহনে কিন্তু গ্যাসোল ব্যবহার করা হয়। মিথেন হাইড্রেট থেকে কি উৎপন্ন হয়, মিথেন হাইড্রেট থেকে মিথেন গ্যাস উৎপন্ন হয়, মাথায় রাখবে। বায়ুতে আয়তন হিসাবে নাইট্রোজেন এবং অক্সিজেনের পরিমাণ 78.09%, নাইট্রোজেন এবং 20.95% হচ্ছে অক্সিজেন। তারপরে 62 নম্বর বলা হয়েছে ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল কেন বলা হয়। অর্থাৎ নিচের স্তরটি ট্রোপোস্ফিয়ার, কারণ এখানে মেঘ, ঝড়, ঝঞ্ঝা সমস্ত কিছু হয় বলে এটাকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। তারপর চলে আসি আমরা গ্লোবাল ওয়ার্মিং। তো গ্লোবাল ওয়ার্মিংটা কি, গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে কি বিশ্ব উষ্ণায়ন। অর্থাৎ কি প্রতিনিয়ত আমাদের বায়ুমণ্ডলে উষ্ণতা বেড়ে চলেছে, এই জন্য এটাকে কি বলা হয় গ্লোবাল ওয়ার্মিং বলা হয়। গ্রিনহাউস গ্যাস নয় এমন দুটি গ্যাসের নাম বলো, যেটা কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়, যেমন হচ্ছে কি অক্সিজেন এবং নাইট্রোজেন। অক্সিজেন নাইট্রোজেন কিন্তু কোনোভাবেই গ্রিনহাউস গ্যাসের মধ্যে পড়ছে না। তারপরে 65 জীবাশ্ম জ্বালানি বলতে কী বোঝো। জীবাশ্ম জ্বালানি বলতে বোঝায় কয়লা, খনিজ তেল, পেট্রোল, ডিজেল, কেরোসিন, গ্যাসোলিন এগুলোকে কী বলা হয় প্রাকৃতিক গ্যাস বা জীবাশ্ম জ্বালানি বলা হয়। এগুলো প্রত্যেকটা কিন্তু মাটির তল থেকে আমরা পেয়ে থাকি। দুটি অপুনর্ভব শক্তির নাম লো। অপুনর্ভব মানে কি, সেটাকে আমরা পুনরায় আবিষ্কার করতে পারবো আবার, সৌরশক্তি এবং বায়ুশক্তি, যেটা কখনো শেষ হয়ে যাবে না। সিএনজির পুরো নাম হচ্ছে কি কমপ্রেস ন্যাচারাল গ্যাস, এর আগে বলে দিলাম। আর এলপিজির পুরো নাম কি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এটাও আমি তোমাদেরকে বলে দিলাম। 68 নম্বরে বলা হয়েছে ওজোন গ্যাস কি, ওজোন গ্যাস হচ্ছে হালকা নীল রঙের হয়ে থাকে, আষ্টে গন্ধযুক্ত এক ধরনের বিস্ফোরক প্রকারের গ্যাস। মেরু অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের বিস্তার কত, মেরু অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের বিস্তার হচ্ছে কত, যে 5 থেকে 6 কিলোমিটার বা 7 থেকে 8 কিলোমিটার, এরকম যেটা পরীক্ষা অপশানে থাকবে সেটা কিন্তু আনসার করে দেবে। নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের বিস্তার এর আগে আমরা আলোচনা করলাম 50 থেকে 16 কিলোমিটার। বায়ুমণ্ডলের কোন স্তরে উষ্ণতা ক্রম হ্রাসমান, অর্থাৎ কি ট্রোপোস্ফিয়ার আমরা যত উপর দিকে যাব বায়ুমণ্ডলের উষ্ণতা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে।
তারপর 74 বলছে ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় বায়ুর উষ্ণতা কত। অর্থাৎ কি দেখো, ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে কি বলা হয়, ট্রোপোপোজ বলা হয়, যেখানে বায়ুর উষ্ণতা হচ্ছে -56 ডিগ্রি সেলসিয়াস। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম কি, সেটা প্রত্যেকে জানো যে ট্রোপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরের নাম হচ্ছে এক্সোস্ফিয়ার। আর ট্রোপোস্ফিয়ারের সর্বনিম্ন অঞ্চল বায়ুর চাপ কত, সেটা হবে 76 সেমি পারদস্তম্ভ। বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম এর আগে আমি বলে দিয়েছি, মেসোস্ফিয়ার হবে, মেসোস্ফিয়ার বা মধ্যস্তর। থার্মোস্ফিয়ার অঞ্চলে কোন গ্যাসের প্রাধান্য লক্ষ্য করা যায়, সেটা হবে কি নাইট্রোজেন এবং অক্সিজেন। তাহলে থার্মোস্ফিয়ারের অঞ্চলে নাইট্রোজেন এবং অক্সিজেনের প্রাধান্য কিন্তু সব থেকে বেশি। 80 নম্বর কোশ্চেনে বলা হয়েছে এক্সোস্ফিয়ার স্তরে কোন দুটি গ্যাসের প্রাধান্য দেখা যায়, সেটা হবে কি হাইড্রোজেন ও হিলিয়াম। এক্সোস্ফিয়ার স্তরে কোন দুটি গ্যাসের প্রাধান্য দেখা যায়, সেটা হবে হাইড্রোজেন ও হিলিয়াম। থার্মোস্ফিয়ারে উষ্ণতার সর্বোচ্চ মান কত। তো এর আগে আমি বললাম থার্মোস্ফিয়ারের সব থেকে উষ্ণতা বেশি, সেটা হচ্ছে কি 1200 ডিগ্রি সেলসিয়াস। কোন স্তরে গ্যাসীয় পদার্থের অণুগুলি আয়নিত অবস্থায় থাকে, সেটা হবে কি আয়নোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহগুলি অবস্থান করে, বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ মানে কি স্যাটেলাইটগুলো থাকে, সেটা হবে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারে কি হয়, আমাদের যে স্যাটেলাইটগুলো আমরা পাঠাই সেগুলো কিন্তু রয়েছে। একটি গ্যাসের নাম বলো যেটা বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে, সেটা প্রত্যেকে জানো কার্বন ডাইঅক্সাইড, সিএফসি এগুলো। তারপরে ওজোনস্ফিয়ারে বায়ুমণ্ডলের উপস্থিত গ্যাসের শতকরা কত ভাগ বর্তমান, সেটা হবে কি 90%। বায়ুতে শতকরা কত ভাগ কার্বন ডাইঅক্সাইড গ্যাস বর্তমান, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে কি 0.03%। ওজোন অণুগুলি অতিবেগুনি রশ্মি শোষণ করে কোন অণুতে পরিণত করে, সেটা হবে কি অক্সিজেন অণুতে পরিণত করে। ঠিক আছে, তাহলে ওজোন স্তরটি কী করছে, যে অতিবেগুনি রশ্মি শোষণ করে সেটা কিন্তু অক্সিজেন অণুতে পরিণত করে। অতিবেগুনি রশ্মি চোখে কি ক্ষতি করে, চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয় এবং অসময়ে কিন্তু আমাদের চোখে কিন্তু ছানি পড়ে যায়। একটি সক্রিয় ক্লোরিন পরমাণু কতগুলি ওজোন পরমাণুর বিয়োজন ঘটাতে পারে। একটি সক্রিয় ক্লোরিন পরমাণু লক্ষাধিক ওজোন অণুর কিন্তু বিয়োজন ঘটাতে পারে, এগুলো কিন্তু মাথায় রাখবে। বায়ুমণ্ডলের কোন স্তরে জলীয়বাষ্পের পরিমাণ সর্বাধিক, তো জলীয়বাষ্প সব থেকে রয়েছে কোথায়, ট্রোপোস্ফিয়ার, অর্থাৎ কি নিচের স্তরে কিন্তু সব থেকে বেশি রয়েছে। ট্রোপোপজের উষ্ণতা কত, তো ট্রোপোপজের উষ্ণতা হচ্ছে কি স্ট্র্যাটোপজের উষ্ণতা কত, 0 ডিগ্রি সেলসিয়াস, এর আগে আমরা আলোচনা করেছি। তারপরে বলা হয়েছে কার্যকারী সৌর বিকিরণটা কী, দেখো সূর্যরশ্মির 60% রশ্মি ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, তাকে কি বলা হয়, কার্যকারী বিকিরণ বলা হয়। প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলা হয়, প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় ওজোন স্তরকে, বা ওজোন স্তরকে কি বলা হয়, প্রাকৃতিক সৌরপর্দা। কারণটা কি, এটি সূর্যরশ্মির বিভিন্ন ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের পৃথিবীকে রক্ষা করে। 94 বলা হয়েছে পৃথিবীর কোথায় ওজোন স্তর ক্ষয় সব থেকে বেশি, দক্ষিণ গোলার্ধের আন্টার্কটিকা মহাদেশের ওপর। তাই দক্ষিণ গোলার্ধের আন্টার্কটিকা মহাদেশে পৃথিবীর ওজোন স্তরের ক্ষয় কিন্তু সব থেকে বেশি লক্ষ্য করা যায়। ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়, তোমরা প্রত্যেকে জানো ডবসন। এক ডবসন বলতে কি বোঝায়, এক বায়ুমণ্ডল চাপে 0.01 মিলিমিটার পুরো ওজোন গ্যাসের ঘনত্বকে এক ডবসন বলা হয়, এগুলো কিন্তু মাথায় রাখবে। 97 বলা হয়েছে ওজোন গ্রহর কি, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের আন্তর্গত ওজোন স্তরে পাতলা স্তরকে বলা হয় কি ওজোন স্তর বা ওজোন গ্রহর বলা হয়। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে এক অন্তর্গত ওজোন স্তরে পাতলা হয়ে যাওয়াকে কি বলা হয়, ওজোন গ্রহর। অর্থাৎ কি দেখো, এটা ধরো ওজোন স্তর, তো এর মধ্যে কী রয়েছে, ওজোন স্তর রয়েছে। এই ওজোন স্তর দিন দিন কী হচ্ছে, একদম পাতলা হয়ে যাচ্ছে, এই পাতলা হয়ে যাওয়াটাকে বলছে ওজোন গ্রহর। তো তারপর দেখো কোন বিজ্ঞানী প্রথম ওজোন স্তরের ক্ষয় সম্পর্কে বলেছেন, বিজ্ঞানী ডবসন, তাই এর নাম রাখা হয়েছে ডবসন। সিএফসি এবং এনও বাদে অপর দুটি রাসায়নিক নাম লেখো যা ওজোন স্তরে ক্ষয় সাধন করে, সেটা হবে কার্বন টেট্রাক্লোরাইড এবং হচ্ছে কি হ্যালন, এই দুটো গ্যাস কিন্তু ক্ষতি করে। দুটি চিরাচরিত শক্তির নাম তোমরা প্রত্যেকে জানো, যে শক্তি আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, কাঠ, কয়লা, পেট্রোল এগুলো। দুটি অচিরাচরিত শক্তির নাম তোমরা প্রত্যেকে জানো, যে সৌরশক্তি, বায়ুশক্তি, তাপশক্তি এগুলো। এটি চিরাচরিত কিন্তু পুনর্নবীনকরণযোগ্য শক্তি উৎসের নাম বলো, সেটা হবে কি জীবাশ্ম জ্বালানি। তো জীবাশ্ম জ্বালানিটা কি, জীবাশ্ম জ্বালানি যেটা আমরা কয়লা বলি, এটা কিন্তু চিরাচরিত, কিন্তু এটাকে আমরা পুনরায় ব্যবহার করতে পারবো না, একবার পুড়ে গেলে কিন্তু আর সেটা আমরা কখনোই ব্যবহার করতে পারবো না। 103 নম্বর কোশ্চিন বলা হয়েছে দুটি অচিরাচরিত এবং পুনর্নবীনকরণযোগ্য শক্তির নাম বলো, একটা হবে কি সৌরশক্তি, একটা হবে কি জোয়ার শক্তি। অর্থাৎ এগুলো কি অপ্রচলিত এবং এগুলো আমরা পুনরায় কিন্তু তৈরি করতে পারবো, কারণ এগুলো কখনোই শেষ হয়ে যাবে না। 104 নম্বরে বলা হয়েছে কোন জ্বালানির তাপনমূল্য সব থেকে বেশি, সেটা প্রত্যেকে জানো হাইড্রোজেনের তাপনমূল্য কত, 150। বায়োগ্যাস উৎপাদনের জন্য কোন কাঁচামাল সব থেকে বেশি ব্যবহার করা হয়, বায়োগ্যাস উৎপাদনের জন্য যেটি ব্যবহার করা হয় সেটা হবে ফায়ারি আইস। ঠিক আছে, ফায়ারি আইস কিন্তু ব্যবহার করা হয়। মিথেন হাইড্রেট, একটু আমি ভুল বলেছি, 1 মিনিট।
তো বায়োগ্যাস উৎপাদনের জন্য যে কাঁচামালটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে গোবর গ্যাস, অর্থাৎ কি গোবর বলতে পারি আমরা। আর ফায়ারি আইসটা কি? ফায়ারি আইসটা হচ্ছে কি মিথেন হাইড্রেট। মিথেন হাইড্রেটকে কী বলা হয়? ফায়ারি আইস বলা হয়। 107 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ক্যালোরিফিক মান বা তাপন মূল্যর একক কী? অর্থাৎ কি ক্যালোরিফিক বা তাপন মূল্যর এককটা আমরা বলবো, দেখো ক্যালোরি পার গ্রাম, কিলো ক্যালোরি পার গ্রাম, কেজি, তারপর ক্যালোরি পার মিটার কিউব এবং বিটিইউ পাই 1 বি 1 বি। তাহলে এইভাবে কিন্তু আমরা কিন্তু ক্যালোরিফিক ভ্যালু বা তাপন মূল্যর একক হিসাবে ব্যবহার করতে পারি। ভূতাপ শক্তির প্রধান উৎস কি? ভূতাপ শক্তির প্রধান উৎস হচ্ছে কি আগ্নেয়গিরি এবং উষ্ণ প্রস্রবণ, ভূতাপ শক্তি। 109 নম্বর কোশ্চেন বলা হয়েছে জ্বালানির জ্বলন বিন্দু কাকে বলা হয়? সর্বনিম্ন যে উষ্ণতায় কোনো জ্বালানি জ্বলতে শুরু করে তাকে কি বলা হয়? জ্বালানির জ্বলন বিন্দু। অর্থাৎ কি দেখো, ধরো এটা একটা কি কাঠি, এটা কি হচ্ছে আগুনের সংস্পর্শে নিয়ে আসলাম, ধরো এর 70 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কী হলো, এ জ্বলতে শুরু করছে, অর্থাৎ মিনিমাম 70 ডিগ্রিতে জ্বলতে শুরু করছে, তাই এটাকে কি বলা হয়? জ্বালানির জ্বলন বিন্দু বলা হয়। 110 নম্বর বলছে একটি জ্বালানির জ্বলন বিন্দু 70 ডিগ্রি সেলসিয়াস হল বলতে কি বোঝো? ওই জ্বালানির উষ্ণতা 70 ডিগ্রি সেলসিয়াস হলে জ্বালানিটি জ্বলতে শুরু করে। এলপিজি এবং বায়োগ্যাসের মধ্যে কোনটি তাপন মূল্য সব থেকে বেশি? তোমরা প্রত্যেকে জানো কি এলপিজি। তারপর মিথোনোজেনিক ব্যাকটেরিয়াটি কি? এর আগে আমরা আলোচনা করলাম যে গোবর থেকে যখন গোবর গ্যাস তৈরি হয় যার ফলে মিথেন তৈরি হয়, তো মিথেন তৈরি করতে যেটা ভূমিকা পালন করে সেটাকে বলা হয় মিথোজেনিক ব্যাকটেরিয়া। ঠিক আছে, তো টোটাল 112টা প্রশ্ন কিন্তু আমরা আলোচনা করলাম অনলাইনারে, আর টোটাল চ্যাপ্টারটাও আমরা কিন্তু কমপ্লিট করলাম। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। আর যে সমস্ত ক্যান্ডিডেটদের সামনে প্রাইমারি টেট পরীক্ষা রয়েছে, এসএলএসটি রয়েছে, প্রাইমারি আপার প্রাইমারি রয়েছে এবং জিএনএম এনএমের এন্ট্রান্স পরীক্ষা রয়েছে, তারা অবশ্যই আমাদের কোর্সটাকে বাই করতে পারো। মান্থলি 100 টাকা ফিস, সেখানে তোমরা এই ধরনের প্রিন্টেড পিডিএফ পেয়ে যাবে এবং রেগুলার ক্লাস পাবে। থ্যাংক ইউ। আর অবশ্যই কন্ট্যাক্ট করার জন্য এখানে যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো, বা ভিডিও ডিসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।